আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 17 এর অর্থাৎ পরিসংখ্যানের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ টপিক পড়বো। সেই টপিকটার নাম হচ্ছে গুরুত্বযুক্ত গড়। তো আমরা এখন যে টপিকটা পড়বো সেটা যদি একটু আমরা নামটা লিখে রাখি, সেটা হচ্ছে যুক্ত গড়। আমরা একটা এক্সাম্পল দেখবো, ছোট্ট একটা এক্সাম্পল দেখবো এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা বুঝে ফেলবো বলে আশা করি। ঠিক আছে, ধরো তোমার স্কুলে ধরো তুমি একটা ক্লাস টেস্ট দিছো, একটা ক্লাস টেস্ট দিছ একবার। ক্লাস টেস্টে লেটসে তুমি 10-এ একবার লেটসে 3 পাইছিলা, 10-এ 3 পাইছো। আর অন্যদিকে তোমার একটা ফাইনাল পরীক্ষা নিছে, ফাইনাল পরীক্ষা ফর এক্সাম্পল এটা কি বলবো, ফাইনাল পরীক্ষায় কিভাবে বলা যায়, আচ্ছা ফাইনাল পরীক্ষায় লিখতেছি, ফাইনাল টেস্ট বা ফাইনাল টেস্ট বলতে পারো। ধরো ফাইনাল টেস্ট একটা নিছে, সেখানে তুমি 10-এ লেটসে 9 পাইছো। দুইটাই এক্সামে কিন্তু 10 নাম্বার হয়েছে, 10 নাম্বার হয়েছে, এটা মাথায় রাখবা যে আর দুইটা সেম নাম্বার হয়েছে। তুমি ক্লাস টেস্টে পাইছো 3, ফাইনালে পাইছো 9। অন্য ক্ষেত্রে অন্য আরেকবার দেখবে, ধরো ফর এক্সাম্পল তুমি সেম এই ক্লাস টেস্ট আর ফাইনাল নিছে, তো তখন তুমি দেখলা যে তুমি ক্লাস টেস্টে 9 পাইছো ফর এক্সাম্পল, আর ফাইনালে লেটস সে তুমি শুধুমাত্র 3 পাইছো। আচ্ছা, এখন ধরো তোমার এই এক্সাম আর এই এক্সাম, এই দুইটা এক্সামের ক্ষেত্রে তোমাকে একটা ফাইনাল এক্সাম দিবে আর কি, মানে ফাইনাল রেজাল্ট দিবে, ফাইনাল এক্সাম না, ফাইনাল রেজাল্ট না বলতে আমরা চূড়ান্ত রেজাল্ট বলি। ঠিক আছে, চূড়ান্ত রেজাল্ট দিবে ফর এক্সাম্পল, এইখানে একটা চূড়ান্ত রেজাল্ট দিবে। ঠিক আছে, চূড়ান্ত রেজাল্ট দিবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যখন কোন একটা জিনিসের চূড়ান্ত রেজাল্ট দেয়, পরীক্ষার রেজাল্ট দেয় আর কি, তখন খেয়াল করো ক্লাস টেস্টের থেকে ফাইনালটা বেশি গুরুত্বপূর্ণ হয় না? মানে আমার কথাটা বুঝিও, মানে কি, তুমি ক্লাস টেস্টে খারাপ করলে সেটা যতটা খারাপ হয় না, ফাইনালে খারাপ করলে সেটা তত বেশি খারাপ। মানে আমার কথা বলছি, মানে ফাইনাল টেস্টে ইম্পর্টেন্ট বেশি। ধরো একজন শিক্ষার্থী ধরো ফাইনাল ক্লাস টেস্টে খারাপ করছে, ফর এক্সাম্পল 3 পাইছে, ফর এক্সাম্পল সে 5 পাইছে, আর ফাইনালে লেসে সে 9 পেয়ে গেল, তাহলে কি তার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে আরেকজনের থেকে, যে কিনা ধরো ফাইনাল ক্লাস টেস্টে লেসে 7 পাইছে, কিন্তু লেসে ক্লাস টেস্টে 7 পাইছে, কিন্তু সে ফাইনালে লেসে 3 পাই বসে আছে। তাহলে তার এই ব্যক্তির রেজাল্ট এর থেকে খারাপ হবে কেন? কারণ হচ্ছে কি যে এই যেটা গুরুত্ব বেশি সেটাতে কম পাইছে, ওই যেটাতে গুরুত্ব কম সেটাতে বেশি পাইছে। এই যে এই ক্লাস টেস্টের গুরুত্ব কম, সে সেটাতে 7 পাইছে, ধরো সে 10ও পাইলো, ফর এক্সাম্পল 10 পাইছে, বাট ফাইনালটা ইম্পর্টেন্ট বেশি, সে ফাইনালে মাত্র 3 পাইছে, তার রেজাল্ট খারাপ হবে এর তুলনায়। কারণ এই যেটাতে ইম্পর্টেন্ট বেশি, খেয়াল করো, সেটাতে ফাইনালে 9 পেয়ে গেছে, ওই ক্লাস টেস্টের ধরো সে 3 পাইছে, ফর এক্সাম্পল 3 পাইছে, সমস্যা নাই, কিন্তু সে তো ওই যে ফাইনালে কাজ করে ফেলছে, ফাইনালে 9 পেয়ে গেছে। এ বান্দা করছে ক্লাস টেস্টে বেশি পাইছে, ঠিক আছে, বাট ফাইনালে গিয়ে সে খারাপ করে ফেললো, তো আলটিমেটলি তার রেজাল্টটা খারাপ হবে, এর আলটিমেটলি রেজাল্টটা ভালো হয়ে যাবে। কারণ এই ফাইনালে যেটার গুরুত্ব বেশি, ফাইনাল পরীক্ষা, সেটাতে ভালো করছে, এই ফাইনাল যেটাতে গুরুত্ব বেশি সেটাতে কম পাইছে, মানে খারাপ রেজাল্ট করছে, তো তার আলটিমেট রেজাল্টটা খারাপ হবে। কিন্তু তুমি যদি খেয়াল করো, তুমি ধরো তোমার কথা চিন্তা করো, তুমি একটা এক্সামে ধরো ক্লাস টেস্টে 3 পাইছো, ফাইনালে 9 পাইছো, আরেকটা এক্সাম হচ্ছে ক্লাস টেস্টে 9 পাইছো, ফাইনালে 3 পাইছো। এখন তুমি চিন্তা করো তোমার এই পরীক্ষা কোন, মানে তোমার কোন পরীক্ষাটা ভালো হচ্ছে, তুমি আমাকে সেটা বলো। দেখো, তুমি একটাতে ফাইনালে বেশি ভালো করছো যেটার গুরুত্ব বেশি, আরেকটাতে ফাইনালে কম করছো যেটার গুরুত্ব কম। কথা বুঝছি, মানে ফাইনালে কম পাইছো, তোমার এই পরীক্ষাটা খারাপ হবে না? এটা খারাপ হবে না? তুমি আমাকে বলো যে এই পরীক্ষাটা তোমার খারাপ হবে বলে তুমি বিবেচিত করবে না, কারণ তুমি যেটার গুরুত্ব বেশি, ফাইনালে তুমি কম পেয়ে গেছো। ভাই কথা বুঝো না, ক্লাস টেস্টে বেশি পাইলে লাভ কি, তুমি তো ফাইনালেই কম পেয়ে গেছো। আর এখানে হয়েছে কি, তুমি ক্লাস টেস্টে কম পাইছো, ঠিক আছে, সমস্যা না, কিন্তু যেটার গুরুত্ব বেশি, ফাইনালে অনেক ভালো পাই গেছো। ঠিক আছে, এটাও অবশ্যই ক্লাস টেস্টে খারাপ পাওয়া খারাপ বিষয়, বাট বলতেছি যে এটার তুলনা, মানে এই পরীক্ষার তুলনায় এই পরীক্ষা কিন্তু ভালো হবে তোমার, কারণ কি তুমি এখানে গুরুত্ব যেটা বেশি সেটাতে বেশি পাইছো। ঠিক আছে, এখন তুমি যদি খেয়াল করো, তুমি যদি ফাইনাল রেজাল্টটা ক্যালকুলেট করতে চাও, তুমি যদি জাস্ট সাধারণ এভারেজটা বাইর করে দাও, মানে সাধারণ এভারেজটা বাইর করে দাও, গড় আর কি, তুমি যদি বলো যে আচ্ছা চূড়ান্ত রেজাল্টটা আমি একটা কাজ করি যে গড় বাইর করে দিই, কারণ আমরা সাধারণত রেজাল্ট এরকম বাইর করার জন্য ওভারঅল একটা বিষয় দেওয়ার জন্য আমরা গড়টা বাইর করে দিই যে ওভারঅল তুমি এটা পাইছো। তো আমি বলে দিই যদি খালি জাস্ট নর্মালি যে একটা ক্যালকুলেশন করে যে 3 + 9 / 2, দুইটা এক্সাম মোট কত পাইছে /2 করে দিই, তাহলে এখানে কথা আসে দেখো 11 / 2 5.5 পাইছে, সে বলবো যে গড়ে সে 5.5 পাইছে, এই ব্যক্তি আর কি, তুমি এই পরীক্ষায় গড়ে 5.5 পাইছো। আর এখানে আমি বলবো যে যদি আমি সেম অ্যাপ্রোচ করি, মানে সেম সাধারণ গড়টাই বের করি, তাহলে এখানেও সেম আসবে যে 9 + 3 / 2, আর এটা তোমার সেম 11 / 5 5.5। তাহলে তোমার খেয়াল করো, আমি এই পরীক্ষায় তোমাকে বলবো গড়ে 5.5 পেছো, এখানে বলবো যে গড়ে 5.5 পেছো, তাহলে তো তোমার আসলে জিনিসটা বুঝাচ্ছে না, তাই না, যেটা বাস্তব হওয়ার কথা, কারণ এখানে ফাইনালে গুরুত্ব বেশি, এখানে রেজাল্টটা খারাপ হওয়ার কথা না, এখানে রেজাল্টটা ভালো হওয়ার কথা। কিন্তু খেয়াল করো দুইটা রেজাল্টই তোমার সেম আসছে 5.5। তার মানে আমাদের এখানে কোথাও গন্ডগোল হয়েছে। কি বলছি, আমরা এই সকল ক্ষেত্রে যেখানে গুরুত্ব আছে যে আমার দুইটা টেস্টের ভিতরে একটার গুরুত্ব কম আর একটার গুরুত্ব বেশি, এইরকম ক্ষেত্রে তুমি এরকম নর্মাল গড়টা বাইর করলে হবে না, এখানে যেই গড়টা বাইর করা লাগবে সেটাকে বলা হচ্ছে যাই গুরুত্বযুক্ত গড়। এই যে গুরুত্বযুক্ত, যেটা আমাদের আজকের টপিক, কি বলছি বুঝছি। এখানে গড়গুলো কেমনে বাইর করবা, এখানে যদি দেখো, আমি যদি এখন অন্য উপায়ে একটা গড় বাইর করি, তুমি নিজে একটু চিন্তা করি, দেখো
আমি এখন এখানে ঘরটা চূড়ান্ত রেজাল্টটা কেমন বাইর করবো দেখো, আমি করবো কি এই, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যাই, আমি তো বলতেছি না গুরুত্ব, এটার গুরুত্ব বেশি, এটার গুরুত্ব কম, এটার গুরুত্ব বেশি, এটার গুরুত্ব কম, এটার গুরুত্ব বেশি বলতেছি, মানে ফাইনালের গুরুত্ব বেশি আর ক্লাস টেস্টের গুরুত্ব কম বলতেছি না। এখন কালকে ম্যাথমেটিক্সে তো আমরা জাস্ট গুরুত্ব কম আর গুরুত্ব বেশি বললে বুঝবো না, তাই না? ম্যাথমেটিক্স তো মানে সংখ্যা বিষয়ক জিনিসপত্র, তো আমাকে অবশ্যই গুরুত্ব যে আমি বেশি বলতেছি আর গুরুত্ব কম বলছি এটাকে আমাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে, কি বুঝছি? তো আমি যে এখানে বলতেছি যে ফাইনাল পরীক্ষার গুরুত্ব বেশি, এটাকে আমার একটু সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। ধরো আমার ক্লাস টেস্টের পরীক্ষার গুরুত্ব যদি আমি বলি যে ফর এক্সাম্পল 1, তাহলে আমি বলবো যে ফর এক্সাম্পল আমার ফাইনাল টেস্টের গুরুত্বটা 3, ধর 3 গুণ বেশি, মানে ক্লাস টেস্ট যতটা গুরুত্বপূর্ণ না ফাইনাল টেস্ট তার থেকে 3 গুণ বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমার কথা বলতেছি আমি এখানে। সেম এটার ক্ষেত্রে ধরো ক্লাস টেস্ট যত গুরুত্বপূর্ণ ফাইনাল টেস্ট তার সাথে বেশি গুরুত্বপূর্ণ, ধরো 3 গুণ গুরুত্বপূর্ণ, 6 গুণ লিখে দিছি আমি, 3 গুণ গুরুত্বপূর্ণ তুমি বলতে পারো, বা তুমি 4 গুণও গুরুত্বপূর্ণ বেশি বলতে পারো। এটা ম্যাটার করতেছে যে কোন স্কুলে কিভাবে রেজাল্ট কামায়, মানে গুণে আর কি কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, বুঝো নাই? আর আমি তুমি দিচ্ছ যে ফাইনাল টেস্টটাকে অনেক বেশি গুরুত্ব দিবা, যে ফাইনাল টেস্ট অনেক বেশি গুরুত্ব, তুমি স্টুডেন্টদেরকে আগে বলে দিচ্ছ যে ফাইনাল টেস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখানে ভালো করে পড়ে আসবে, তখন তুমি এটাকে গুরুত্ব অনেক বেশি দেবো, যে 5 গুরুত্ব দিলাম আমি, ওটার তুলনায় 5 গুণ বেশি গুরুত্বপূর্ণ। এখন এটা তোমার র্যান্ডমলি, তাই না? আমরা আপাতত ধরো 3 দুজনের বলতে পারছি যে বলতে চাচ্ছি যে মানে ক্লাস টেস্টটা ফাইনাল টেস্টটা ক্লাসের থেকে 3 গুণ বেশি গুরুত্বপূর্ণ, আমরা আপাতত এটা বলতে চাচ্ছি। এখন তুমি এবার গুরুত্বটা কেমন, রেজাল্টটা কেমন বের করবা জানো? সেটা হচ্ছে কি যে তুমি করবা কি যে ক্লাস টেস্টে যে যত পাইছে তাকে তার গুরুত্ব দিয়ে গুণ করে দিবা, প্লাস ফাইনালে যত পাইছে তাকে ফাইনালে গুরুত্ব দিয়ে গুণ করে দিবা, দুটাকে যোগ করে দিবা, ডিভাইডেড বাই মোট গুরুত্ব দিয়ে ভাগ করে দিবা। মোট গুরুত্ব, নট 2, শুধু 2 না, দুইটা পরীক্ষা হচ্ছে 2 না, এই যে গুরুত্বগুলোর যোগফল দিয়ে ভাগ করে দিবা 3 + 1। দেখো এখন একটা ইন্টারেস্টিং ঘটনা হবে, তুমি যে রেজাল্টটা পাবা এবার দেখো, এখানে তুমি কত পাবা দেখো তো, 3 প্লাস এখানে 3 নং 27 হবে, তাই না? 3 + 27 হবে, আর নিচে হচ্ছে 3 + 1 অর্থাৎ 4 হবে। দেখো এখানে তুমি কত পাও, এখানে কত পাও, তুমি ক্যালকুলেট করে দেখবা যে এখন জিনিসটা অনেকটা সেন্স মেক করতেছে, দেখবা যে জিনিসগুলো লজিক্যাল হচ্ছে আর কি, যে তোমার এখানে রেজাল্টটা খারাপ হচ্ছে। দেখো আমরা যদি একটু বাইর করি, 3 + 27 30 হবে, আর ডিভাইড বা হচ্ছে যে লেটসে 4, লেটসে না আসলে 4, 7.5 পাইছো তুমি ধরলাম। আর এখানে হচ্ছে খেয়াল করো, এখানে চূড়ান্ত রেজাল্টটা কত হবে, এখানে খেয়াল করো ক্লাস টেস্টে পাইছো বেশি, তবে তার গুরুত্ব 1, তো আমি করবো যে ক্লাস টেস্টের যত পাইছো তাকে তার গুরুত্ব দিয়ে গুণ করে দিব, প্লাস ফাইনালে যত পাইছো তাকে তার গুরুত্ব দিয়ে গুণ করে দিব, 3 × 3 ডিভাইড বাই মোট গুরুত্ব। মোট গুরুত্ব কিন্তু এই যে 3 আর 1 4ই হয়। এখন তুমি যদি এখানে বাইর করো যে 9 + 3 × 3 = 9 ডিভাইড বাই 4 অর্থাৎ 18 ডিভাইড বাই 4, তাই না? আমি যদি 18 ডিভাইড বাই 4 বাইর করি, দেখো তো 18 ডিভাইড বাই 4 ইকুয়ালস হচ্ছে 4.5, তার মানে এখানে তুমি 4.5। এখন খেয়াল করো, এখন তুমি আমরা যে গুরুত্ব সহজ ঘরটা বাইর করার পরে দেখো এই যে জিনিসটা বাইর করছি, এখন কি এটা তোমাকে সুন্দর করে একটা রেজাল্ট দিচ্ছে না যে হ্যাঁ আসলে আমার এই পরীক্ষাটা খারাপ হয়েছে, এই পরীক্ষা থেকে এই পরীক্ষাটা ভালো হয়েছে, এই পরীক্ষাটা খারাপ হয়েছে, এটা বলতেছে না? দেখো এই পরীক্ষা তুমি 4.5 পাইছো ওভারঅল, আর এই পরীক্ষা ওভারঅল তুমি 7.5 পাইছো, কি বুঝছি? তাহলে তুমি গুরুত্বযুক্ত যে গড়ের কনসেপ্টটা বুঝছি, তাহলে গুরুত্বযুক্ত রেজাল্টের কনসেপ্টটা কি, মানে গুরুত্বপূর্ণ গড়ের কনসেপ্টটা কি, আমরা হচ্ছে যাই যে মাথায় রাখবে যে যার গুরুত্ব তাকে দিয়ে তাকে গুণ করে, মানে এর গুরুত্ব দিয়ে গুণ করে দেবো, এর গুরুত্ব দিয়ে গুণ করে দেবো, ডিভাইডেড বাই মোট গুরুত্ব দিয়ে ভাগ করে দিব। খেয়াল করো, আমি এই যে ক্লাস টেস্টের নাম্বার কত পাইছে তাকে তার গুরুত্ব দিয়ে গুণ করছি, ক্লাস টেস্টের নাম্বার তার গুরুত্ব, ফাইনাল টেস্টে কত পাইছে তাকে তার গুরুত্ব দিয়ে গুণ করছি, ডিভাইড বাই মোট গুরুত্ব দিয়ে ভাগ করে দিছি, তাহলে আমি যে রেজাল্টটা পাইছি এটা হচ্ছে একটা সেন্স মেক করছে। এখন এটা তো লজিক্যাল, তাই না? এখানে ভালো হওয়ার কথা, এখানে খারাপ হওয়ার কথা, কিন্তু আমরা যদি নর্মাল গড় বাইর করে দেখো, অন্যদিকে নর্মাল গড় বাইর করেছিলাম দুইটা আমাকে সেম রেজাল্ট দিচ্ছিল, বা এটা তো পুরাই অবাস্তব একটা মানে ফালতু একটা জিনিস হয়ে গেছে না, মানে অত ভালো হওয়ার কি জিনিস একটা হয় না আর কি, এটা বলতে চাচ্ছি, মানে ইলজিক্যাল একটা জিনিস। কারণ এখানে আমার ফাইনাল টেস্টের গুরুত্ব বেশি আর এখানে ফাইনাল টেস্টের গুরুত্ব কম, তো আমি তো এখানে খারাপ রেজাল্ট করার কথা, কারণ আমি যেটা গুরুত্ব বেশি সেটাতে কম রেজাল্ট করছি, খারাপ রেজাল্ট করছি, বুঝো নাই? তো হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে তাহলে আমার আলটিমেট হচ্ছে গিয়ে যে এই রেজাল্টটা খারাপ আসবে, এই রেজাল্টটা আলটিমেট ভালো আসবে। এখন ভালো আসবে কখন, আমি আসলে যখন গুরুত্বটাকে ইনক্লুড করবে, যে খেয়াল করো এখানে আমি গুরুত্বটাকে ইনক্লুড করছি, এটাকে বলে গুরুত্বযুক্ত গড়। এখন খেয়াল করো তুমি শুধু দুইটা রেজাল্টের জন্য হতে পারে না, এখানে খেয়াল করো এখানে আরেকটা বিষয় হতে পারে, ফর এক্সাম্পল লেটস সে আরেকটা টেস্ট হয়েছিল, ফর এক্সাম্পল দ্বিতীয় ক্লাস টেস্ট, আর এখানে লেটস আরেকটা, এখানে সেম দ্বিতীয় ক্লাস টেস্ট একটা হয়েছিল, আমি আরেকটা উদাহরণ বাড়াচ্ছি আর কি। ধরো দ্বিতীয় ক্লাস টেস্টে তুমি 10 এর ভিতরে লেটস 7 পাইছো, তবে তার গুরুত্বটা ধরো প্রথম ক্লাস টেস্ট থেকে আরেকটু বেশি, ধরো সেটা 2, ধরো তার গুরুত্বটা একটু 2 বেশি আর কি, একটু বেশি আর কি, এর থেকে 2 গুণ আর কি। তো এরও ধরো লেটস 7, তুমি 7 পাইছো না, 7 পাইছো না আরেকটা বলো না, ধরো 7 পাইছো, ফর এক্সাম্পল ধরো তুমি পাইছো, তো তোমারও সেম গুরুত্ব 2, ধরো তুমি 7 না পাই অন্য কিছু, এই পরীক্ষা 7 না পাই অন্য কিছু পাইতে 5 পেতে পারো, প্যারা নাই। তখন তুমি যদি এর খারাপ এর রেজাল্টটা বাইরে করতে হয় গুরুত্বযুক্ত, তখন তোমাকে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা চাই এর যত পাইছে মানে দ্বিতীয় ক্লাস টেস্ট যত পাইছে তাকে তার গুরুত্ব দিয়ে গুণ করতে হবে, যে 5 × 2 ডিভাইড বাই এখানে খেলা, এই যে এর গুরুত্বটা কিন্তু যোগ হইতো মাথায় রাখবা, যে আমরা এই যে এখানে 4 খালি এই দুজনের গুরুত্ব পাইছি, এর গুরুত্বটা এখানে যোগ হয়ে যাবে। আর সিমিলারলি এখানে হচ্ছে কত হবে, যে এখানে এই 7 পাইছিল, 7 এর সাথে তার গুরুত্ব, 7 এর গুরুত্ব হচ্ছে 2,
আর ডিভাইড বাই ওই যে বাড়তি যে গুরুত্বটা আছে 2 কে ভাগ করে দেবে, এখানে আলটিমেট যেটা আছে সেটা হচ্ছে আনসারটা। দেখো সেম কাজ করছি যে তাকে তার গুরুত্ব দিয়ে, সবাইকে সবার গুরুত্ব দিয়ে গুণ, আর আলটিমেটলি যোগ করে দিচ্ছি ডিভাইড বাই গুরুত্ব দিয়ে ভাগ করে দিচ্ছি। কি বলতে বুঝছি? এখন দেখ আমি যদি তোমাকে তোমার পরীক্ষায় মানে ওই যে এটা কি বলো না, মানে একটা সূত্র দেওয়া থাকবে যে আমি যদি তোমাকে সূত্রটা লিখে দিই যে সামেশন অফ, দেখবা যে এরকম বলে একটা সূত্র আছে যে xi wi ডিভাইড বাই সামেশন অফ wi। এই সূত্রটা এখন দেখাচ্ছি যে এখানে কেমনে আসে। এখানে তোমাকে ভাই আরেকটা কথা বলতে চাচ্ছি, দেখো তুমি যখন তুমি এই যে আপাতত এইটাকে বাদ দাও, তুমি খেয়াল করো এখানে 7.5 পাইছো না, দেখো তুমি যার গুরুত্ব বেশি, এখানে এই যে ফাইনালের গুরুত্ব বেশি না, তুমি ফাইনালে যত পাইছো দেখো তোমার গড়টা ওই ফাইনালের কাছাকাছি যাচ্ছে, ফাইনালের কাছাকাছি, দেখো ফাইনালের কাছাকাছি। আর এখানে দেখো এখানে তুমি ক্লাস টেস্টে 9 পাওয়া সত্ত্বেও তুমি রেজাল্টটা কিন্তু 9 এর দিকে যাচ্ছে না, কারণ ক্লাস টেস্টের গুরুত্ব কম, যার গুরুত্ব বেশি। দেখো ফাইনালে মাত্র 3 পাইছো, কিন্তু গুরুত্ব এই যে গড়টা কিন্তু 3 এর কাছাকাছি চলে যাচ্ছে, দেখো 4.5 এর কাছাকাছি, মানে 4.5 কিন্তু 3 এর কাছে, কারণ এই যে ফাইনালের গুরুত্বটা বেশি এখানে। তো মাথায় রাখবে যে যার গুরুত্ব বেশি, এখানে খেয়াল করো, মাথায় রাখবে যে একটা যে গুরুত্ব যার বেশি, খেয়াল করো গুরুত্ব এই যে ফাইনালে বেশি ছিল, রেজাল্টটা ফাইনালের কাছাকাছি যাচ্ছিল। আর গুরুত্ব এখানে খেয়াল করো যে কোথায়, যে গুরুত্ব এই যে এখানে ফাইনালের বেশি ছিল, আচ্ছা গুরুত্ব ফাইনালের বেশি ছিল, বাট এই যে ফাইনালের মানটার কাছাকাছি যাচ্ছে, 3 এর কাছাকাছি চলে যাচ্ছে, কারণ ফাইনালে যত পাইছি তার কাছাকাছি চলে যায়। মানে ভাই তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যার গুরুত্ব বেশি তার কাছাকাছি যায়। দেখো এখানে 9 এর গুরুত্ব বেশি, এই জন্য 9 এর কাছাকাছি যাচ্ছিল, এখানে 3 এর গুরুত্ব বেশি, এই জন্য 3 এর কাছাকাছি যাচ্ছিল। এটাই বলতে চাচ্ছিলাম। তোমাকে এই জিনিসটা দেখাই দিই যে কেমনে এটা লিখতেছে। দেখো এখানে আমি যদি একটা কাজ করি যে আমি দেখো একটা একদম সিম্পল একটা বিষয়, দেখো আমি যদি একটা কাজ করি যে কোন কালি দিয়ে দেখাবো, সে হচ্ছে সাদা কালি দিয়ে দেখাই না হয়। দেখো আমি যদি এই যে ক্লাস টেস্টে যত পাইছি, আমি খেয়াল করো গড় কিন্তু বের করতেছি, নাম্বারে গড় বের করতেছি। এখানে একটা কথা, এই যে জিনিসটা পাইছি এটা হচ্ছে চূড়ান্ত রেজাল্ট, যেটা সেটা চূড়ান্ত রেজাল্টটা আসলে কি হচ্ছে গড়, কার গড়, নাম্বারে গড়, কোন নাম্বারে গড়, পরীক্ষায় নাম্বারে গড় আর কি। আর এই নাম্বারের গড়টা হচ্ছে গুরুত্বযুক্ত গড়, এটা মাথায় রাখবো, যেটা হচ্ছে গুরুত্বযুক্ত গড় কার, এই যে পরীক্ষার নাম্বারগুলো। এখানে খেয়াল করো আমি যদি পরীক্ষার নাম্বারে গড় বের করতেছি না, তো পরীক্ষার নাম্বারগুলো যদি আমি x1 বলি, এটাকে যদি আমি x2 বলি, এটাকে যদি আমি x3 বলি, আর গুরুত্বগুলো যদি আমি w1 বলি, এটাকে w2 বলি, এটাকে w3 বলি, দেখো তাহলে আমি আসলে আলটিমেটলি করলামটা কি এখানে দেখো তো, এখানে এই যে খেয়াল করো x1 কে w1 দিয়ে গুণ করে দিছি না, 3 into 1, x2 কে w2 দিয়ে গুণ করে দিছি, হ্যাঁ x3 কে w3 গুণ করে দিছি, মানে প্রত্যেকটা ডাটা পয়েন্টকে এগুলা যে আমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমি কিন্তু নাম্বারের গড়টা বাইর করছি, তো নাম্বারগুলো হচ্ছে ডাটা পয়েন্ট আর এই গুরুত্ব হচ্ছে 1 3 2, তুমি বুঝে যাবা গুরুত্ব কোনটা নাম্বারগুলো। যার গড় বাইর করতে বলবে সে হচ্ছে গুরুত্ব ডাটা পয়েন্ট, আর তার সাথে যে জিনিসটা দেবে সেটা হচ্ছে গুরুত্ব। এখানে কার আমাকে গড় বাইর করতেছি কার, আমি বাইর করতেছি কি রেজাল্ট, না রেজাল্টটা কার উপর আসে, নাম্বারে কত পাইছি তার উপর না। আমি এই যে মাথায় এখানে এই যে 397 এগুলো হচ্ছে ডাটা পয়েন্ট আর এটা হচ্ছে গুরুত্বগুলা, বুঝতে বুঝছি। তো তুমি কি করছো খেয়াল করো, x1 w1 করছো, x2 w2 করছো, x3 w3 করছো। তো তুমি যদি খেয়াল করো যে ওই যে তুমি অলরেডি বুঝে যাওয়ার কথা, খেয়াল করো এটাকে আমি লিখতে পারি যে আমি যদি যে x1 এগুলোকে বলতে পারি যে xy w, এখন করো xy w এগুলোকে সবগুলো যেহেতু সেম জিনিস এগুলোকে উপস্থাপন করছি এটার মাধ্যমে। আর সামেশন অফ এটা i ইকুয়ালস হচ্ছে 1 থেকে i ইকুয়ালস টু কত পর্যন্ত বসবে সেটা হচ্ছে নির্ভর করে যে আমার এখানে কয়টা টেস্ট বা কয়টা ডাটা পয়েন্ট আছে, তাই না। খেয়াল করো এখানে 3টা যে 3 এ গিয়ে শেষ গেছে, x3 তে শেষ গেছে। আর ডিভাইড বাই খেয়াল করো আমি কি করছি, খেয়াল করো w1 w2 w3 তিনটা গুরুত্বকে যোগ করে দিছি, তাই না। তো সামেশন অফ wi কি বুঝছি। তো w1 w3 এখন তুমি যতটা আসে 1 2 3 করে বসাইতে পারবা, এইভাবে এই সূত্রটা এই দেখে লেখা, ঠিক আছে। তা মাথায় রাখবে যে একদম ইজি হচ্ছে কি সবগুলা না, মাথায় রাখবে যে ডাটা পয়েন্টগুলোকে তার গুরুত্ব দিয়ে গুণ করে দেবো, ডাটা পয়েন্টগুলোকে তার গুরুত্ব দিয়ে গুণ করে দিয়ে সমষ্টি বের করে বলবো, ডিভাইড বাই মোট গুরুত্ব দিয়ে ভাগ করে দেবে, যে মোট গুরুত্ব, এখানে মোট গুরুত্ব মাথায় রাখবে এটা কয়টা ডাটা পয়েন্ট আছে সেটা না, মোট গুরুত্ব এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে যে তোমার বইয়ে একটা উদাহরণে এক্সাম্পল দেয়, ওই উদাহরণটা দেখবো। যদি এগুলো পরীক্ষা আসে না অত ইম্পর্টেন্ট না, বাট তারপর কনসেপ্টটা দেখে রাখলে আমার মনে হয় ইন্টারেস্টিং আছে, অত খারাপ না, ঠিক আছে, ভালো আছে, মোটামুটি সুন্দর আছে। তাহলে মাথায় রাখবে যে কি গুরুত্বযুক্ত গড়ের একটা ইম্পর্টেন্স হচ্ছে যায় যার গুরুত্ব বেশি আমার গড়টা তার কাছাকাছি চলে যায়। দেখো এখানে গুরুত্ব এই যে 3 এর বেশি ছিল, এই জন্য এই যে গুরুত্বটা 3 এর কাছাকাছি চলে গেছে, এখানে গুরুত্বটা 9 এর বেশি ছিল, এই জন্য গুরুত্বটা 9 এর কাছাকাছি, গড়টা 9 এর কাছাকাছি চলে গেছে। আর এটা হচ্ছে গুরুত্বযুক্ত গড়, এটা এই জন্য তো গুরুত্বযুক্ত গড় বলে, তাই না, কাছাকাছি নিয়ে যাচ্ছে, এই জন্য তো গুরুত্বযুক্ত গড়, যার গুরুত্ব বেশি তার কাছাকাছি নিয়ে যাচ্ছে। আশা করি বুঝে অত কঠিন লাগে না। এখন আমরা হচ্ছে তোমার হচ্ছে যে একটা এক্সাম্পল আছে তোমার বইয়ে, ওই এক্সাম্পলটা একটু একের সাথে করার চেষ্টা করবো, ঠিক আছে। এবার এগুলো মুছে ফেলতেছি এবং ওই এক্সাম্পলটা নিয়ে আসতেছি। আচ্ছা ভাই কোয়েশ্চেনটা নিয়ে আসছি, তবে কোয়েশ্চেনটা দেখানোর আগে তোমাকে ভাই আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করতেছি, জাস্ট ছোট একটা এক্সাম্পল, তুমি গুরুত্বযুক্ত গড় কখন আর না হয় না কখন এটা সহজে বুঝতে পারো। দেখো ধরো ভাই কতগুলা লেটসে কি বলবো লেটসে কতগুলো স্টুডেন্টের মার্ক দেখতেছি 100 মার্কের ভিতরে। ফর এক্সাম্পল ধরো একজন হচ্ছে 70 পাইছে, একজন হচ্ছে 80 পাইছে, একজন হচ্ছে 50 পাইছে, একজন হচ্ছে 40 পাইছে, একজন হচ্ছে 35 পাইছে। আমরা এখানে গড়টা বাইর করেছি কেমন, এর আগে বাইর করেছি নর্মালি গড়টা বাইর করে দিই না, সবগুলো যোগ ডিভাইড বাই ডাটা ফাইন্ড কয়টা আছে সেটা 5টা ডাটা ফাইন্ড, আর সবগুলো এখানে উপরে যোগ। এখন দেখো
এখানে কেন আসলে এরকম করতে পারি জানো? কারণ হচ্ছে এখানে খেয়াল করো, সবার রেফারেন্স পয়েন্ট কিন্তু একটা, যে সবাই 100 ভিতরে পরীক্ষা দিচ্ছে। দেখো সবার গুরুত্বপূর্ণ হচ্ছে, মানে সবার গুরুত্ব সেম, সবার গুরুত্ব 100। কি বলতে বুঝছি? সবার গুরুত্ব কত? সবার গুরুত্ব 100। এটা বলতে পারো যে সবার রেফারেন্স পয়েন্টটা কত? রেফারেন্স পয়েন্টটা সবার এক, সেম 100। এই জন্য আমরা জাস্ট নর্মালি গড়টা বের করে দিই। কি বলছি? এখন যদি এমন হয় যে ধরো আমি একটা কতগুলো পরীক্ষা স্টুডেন্টের এক্সাম নিলাম আর কি, ধরো ফর এক্সাম্পল একজন 10 পাইছে, তবে সে 10 পাইছে কতর ভিতরে জানো? 50-এর ভিতরে। আরেকজনের লেগেছে 20 পাইছে, সে 20 পাইছে 100-এর ভিতরে। কি বলতে বুঝছি? আরেকজনের লেগেছে 30 পাইছে, সে 30 পাইছে 70-এর ভিতরে। মানে তার জন্য এক্সামটা 70 মার্কে নিছি আর কি, আর এর জন্য এক্সামটা 100 মার্কে নিছি, এর জন্য এক্সামটা 85 মার্কে নিছি। এখন এদের এই যে নাম্বারের গড়টা যদি আমি বের করতে চাই, আমি জাস্ট নর্মালি 10 প্লাস 20 প্লাস 300 করে, সরি 30 করে 70-এর ভিতরে 300 কেমন হবে? 30 করে ডিভাইড বাই 3 করলে হবে না, এটা আমাকে ভালো ভ্যালু দিবে না। কারণ খেয়াল কর, এই বান্দা এক্সাম দিছে 100 মার্কের ভিতরে সে পাইছে 20, কিন্তু এই বান্দা 50-এর ভিতরে দিয়ে সে 10 পাইছে। এদের গুরুত্ব তো আলাদা, বুঝো নাই? এদের রেফারেন্স পয়েন্টটা তো আলাদা। এরা তো সবাই একই মার্কে এক্সাম দেয় না, এরা ভিন্ন ভিন্ন মার্কে এক্সাম দিছে। তো তুমি কিভাবে জাস্ট নর্মালি এদেরকে যোগ করে ভাগ করে দিতে পারো? না, এখানে তোমাকে গুরুত্বটা ইনক্লুড করতে হবে। তুমি এখানে গড়টা কেমন বের করবে সেটা হচ্ছে এটার গুরুত্ব হচ্ছে 50, এটার গুরুত্ব 100, এটার গুরুত্ব 70। এখানে মাথায় রাখবে যে আমি কি বলছি দেখো, আমি বলছি তোমাকে নাম্বারের গড় বের করতে না, নাম্বারের গড় বের করতে বলছি না, নাম্বারের গড় না, তো মাথায় রাখবে যে এই নাম্বারগুলো হচ্ছে ডাটা পয়েন্ট, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে গুরুত্ব। এই যে এটা হচ্ছে সংশ্লিষ্ট, এগুলো হচ্ছে গুরুত্ব। তুমি কি করতে হবে? এখানে গড়টা বের করতে হচ্ছে 10 × 50 প্লাস হচ্ছে 20 × 100 প্লাস এই যে 70 × 30 ডিভাইড বাই হচ্ছে এই যে এগুলো যোগ, কারণ এগুলো হচ্ছে গুরুত্ব। এখানে এগুলো হচ্ছে ডাব্লিউ, এগুলো হচ্ছে W1 W2 W3। তো কত? 50 প্লাস 100 প্লাস 70। আসলে ভাই এটা কেন দেখলাম জানো? কারণ হচ্ছে তাই তোমার গুরুত্বযুক্ত গড়ের কনসেপ্টটা হচ্ছে তুমি মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হয়। তো তুমি মাঝে মাঝে দেখবে যে বুঝতে পারবে না যে আসলে কোনটা গুরুত্ব, কোনটা পাশের সংখ্যা, শিক্ষার্থী মানে কোনটা হচ্ছে ডেটা পয়েন্ট, এবং হচ্ছে যে কখন আসলে গুরুত্বযুক্ত গড় হচ্ছে সেটা বুঝতে পারো না। তোমার যে রেফারেন্স পয়েন্ট এদের এক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ করা হয় এই জিনিসটা, ওই জন্য তোমার কাছে একটু কনফিউশন হতে পারে। বাট তুমি এত প্যারা নিও না, তোমার ক্ষেত্রে খুবই ইজি। তুমি জাস্ট এই জিনিসটা দেখলে হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখে হলে আর কিছু লাগবে না তোমার, আশা করি। তাই এগুলো মুছে বলতেছি, আমি তোমাকে পরীক্ষা এটা দেখা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে আমাকে কি বলছে, দেখো কোয়েশ্চেনটা বলছে যে কোন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের স্নাতক সমান শ্রেণীতে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা নিচের সারণীতে উপস্থাপন করা উক্ত বিশ্ববিদ্যালয়ের কয়টি বিভাগের স্নাতক সমান শ্রেণীতে পাশের গড় হার নির্ণয় করো। মানে খেয়াল করো, গণিতে 180 জন পরীক্ষা দিয়েছে, 70% পাস করছে। পরিসংখ্যানে 120 জন পরীক্ষা দিয়েছে, 80 জন পাস করছে। এরকম করে এই যে বাংলা তো 225 জন দিয়েছে, 90 জন পাস করছে, 90% পাস করছে আর কি। প্রাণীবিদ্যাতে 135 জন দিছে, 60% পাস করছে। এখন খেয়াল করে বলছে যে কার গড় হারে বের করতে শ্রেণীতে স্নাতক সম্মান পাশের গড় হার নির্ণয় করতেছে। পাশের গড় হার তার মানে আমার ডাটা পয়েন্ট কোনগুলো? ডাটা পয়েন্ট হচ্ছে যে এগুলো হচ্ছে ডাটা পয়েন্ট, এগুলো হচ্ছে ডাটা পয়েন্ট। তুমি যার গড় বাইরে করতে বলছো না, সেগুলো হচ্ছে ডাটা পয়েন্ট। এটা চিহ্নিত করে ফেলবা। ডাটা পয়েন্ট কোনগুলো এটা চিহ্নিত করে ফেলবা। এখানে ডাটা পয়েন্ট হচ্ছে যে পাশের হারগুলো, কারণ আমাকে পাশের হার গড় নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করো, যদি এমন হয়তো যে এখানে সব জায়গায় হচ্ছে স্টুডেন্ট সংখ্যা এরকম ডিফারেন্ট 100 ধরো, সব জায়গায় ডিফারেন্ট স্টুডেন্ট সংখ্যা 100 বা লেটস সে 200 মানে, তবে ভাই বলতে হচ্ছে যে সব জায়গায় রেফারেন্স পয়েন্ট এক, ধরো সব জায়গায় শিক্ষার্থী সংখ্যা সেম, তখন তুমি জাস্ট এই যে 70 যোগ 80 যোগ 50 যোগ 90 যোগ 60 যোগ 85 ডিভাইড বাই মোট কয়টা সাবজেক্ট? 1 2 3 4 5 6, তাই না? 6 দিয়ে ভাগ করে দিলে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। কিন্তু এখানে এই যে সব জায়গায় শিক্ষার্থীর সংখ্যা এক না, এখানে 80 জন, এখানে 120 জন, এখানে 100 জন, এখানে 225 জন, এখানে 135 জন, এখানে 300 জন। এখানে রেফারেন্স পয়েন্টটা আলাদা, মানে সবার গুরুত্বগুলো আলাদা। তো এখানে এই যে গুরুত্ব হিসেবে কাজ করতেছে এই যে এগুলা, মাথায় রাখবে যে গুরুত্ব হচ্ছে এখানে এগুলা। তুমি আমার মনে হয় একটু সেন্স করতে পারার কথা, এটা বিভিন্ন জায়গায় এইভাবে ইউজ করা হয়। তুমি আমাকে এইটা বলো যে তুমি এখন এখানে যে খালি আমি যদি এগুলো যোগ করে দিই, এই গড়টা বাইরে যে লজিক্যাল হবে না, এটা বুঝতে পারতেছো? কারণ এই গড়টা আমার নর্মাল গড়টা কাজ করে যখন তাদের সবার গুরুত্বটা সেম, মানে ধরো সবাই 100, সব জায়গায় 100 জন পরীক্ষা দিচ্ছে, সব বিষয়ে 100 জনই পরীক্ষা দিয়েছে। 100 জনের ভিতরে এখানে 85 জন, এখানে 60 জন, এখানে 90 জন, মানে এখানে 90% আর কি, এখানে 50%, এখানে 60%, এখানে 80%, এরকম হলে সেম বলা যায় এটা কাজ করে। এখন খেয়াল করো ভাই, এখানে 300 জনের পরীক্ষা দিয়েছে, মাত্র 85% পাস করছে। এটা তো এটার থেকে আলাদা, এখানে গুরুত্ব বেশি, এখানে গুরুত্ব কম, বুঝো না? গুরুত্ব কম বেশি না হলে বাট এখানে জিনিসগুলো অন্যভাবে কাজ করতেছে, তাই না? তোমার মনে হচ্ছে না যে এখানে এটা এদিকে এটা গুণ করতে হবে? মানে নর্মালি এটা কাজ করছে না, এটা তো অ্যাটলিস্ট বুঝা যাচ্ছে তোমার, আমার মনে হয়। আচ্ছা আমি আশা করি তুমি একটু ভাই এটা মুছে বলতেছি এমন, আমি আশা করি তুমি একটু হলে লজিকটা ধরতে পারছো। তাহলে এখানে গড তোমার হচ্ছে কি যে এটা কি বলে যে গুরুত্ব কোনগুলা? গুরুত্ব হচ্ছে শিক্ষার্থীর সংখ্যাগুলো হচ্ছে ডাব্লিউ গুলা, আর এই যেগুলো হচ্ছে আমার ডাটা পয়েন্ট গুলো, এগুলো হচ্ছে এক্স গুলা। তো আমি এখন সামেশন অফ সূত্রটা দিয়ে করে ফেলি না, সামেশন অফ এই যে খেয়াল করো, সামেশন অফ আমার হচ্ছে কত সূত্রগুলো হচ্ছে কত যে WI XI ডিভাইড বাই সামেশন অফ WI, তাই না? তো
তো সামেশন অফ ডাব্লিউ আই এক্স আই এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 তাই না তো আমার w1 x1 w2 x2 w3 x3 এরকম করে একদম w6 x6 এ যাব ডিভাইড হচ্ছে যায় w1 w2 w3 w4 w5 w6 এরকম করে সবগুলো যোগ করে দিব আমার রেজাল্টটা হয়ে যাবে এখানে উপরে খেয়াল করো এই যে সব এগুলো গুণ করে দিবা গুণ করে আর নিচে হচ্ছে সবগুলো ডাব্লিউ এই যে খালি যে 80 120 100 225 এগুলো যোগ করে ভাগ করে দিবা তুমি এটা নিজে পারবা আশা করি আমি আর দেখাচ্ছি না ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কথা তোমার হচ্ছে কি যে ওই যে ঘর করে দেখানো লাগতে পারে তোমার বই হচ্ছে এগুলো ঘর করে দেখানো আর কি ওই যে সারণীর সাহায্যে তুমি কি করবা জানো তুমি এই যে একটা পাশের হারের একটা বানাবা পাশের হারে একটা কলাম বানাবা তুমি হচ্ছে এরপরে শিক্ষার্থীর সংখ্যার একটা কলাম বানাবা এইটাকে নাম দিবা হচ্ছে ডাব্লিউ আই আর এখানে এটা হচ্ছে এক্স আই ফাঁসের হারটা হচ্ছে এক্স আই কারণ ফাঁসের হারে আমাকে গড় বাইর করতে বলছে এটা হচ্ছে ডাটা ফাইনগুলো এগুলো দিবা আরেকটা কলাম আমার হচ্ছে ডাব্লিউ এক্স আই এর তো সবগুলো গুণ করে এখানে বসাবা এটা গুণ করে এখানে বসাবা মানে এই যে এখানে 70 বসাইছো না আর এখানে শিক্ষার্থীর সংখ্যা 80 বসে না তো 70 80 গুণ করে এখানে বসাবা এরপর হচ্ছে 80 120 গুণ করে এখানে বসাবা এরপর 50 এখানে বসাবা তো এগুলো সবগুলো যে সামেশন অফ ডাব্লিউ এক্স আই বাইর করে দিবা এক্স আই বাইর করবা এরপরে যেখানে দিকে এই যে ডাব্লিউ গুরুত্ব এখানে না সামেশন অফ ডাব্লিউ আই বাইর করে দিবা 80 120 সবগুলো যোগ করে তারপরে এটাকে এটা দিয়ে ভাগ করে দিবা সেম কাজটা আর কি যেটা আমরা এখানে করছি জাস্ট ওই যে সারণীর সাহায্যে উপস্থাপন করে দেওয়া আমি আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে আমি আর বড় করতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আল্লাহ হাফেজ কেমন ফি আমানিল্লাহ একটু আসলে মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় অত কঠিন লাগার কথা না আর গুরুত্বযুক্ত করতে তুমি একটু নিজে লজিক্যালি চিন্তা করো কি বলছো বুঝছি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ কেমন ফি আমানিল্লাহ সাবধানে থাকিও